কঠিন হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে বরাবরের মতো কঠিন হুমকি দিয়েছে এবং সর্বশেষ হুমকি আজকে দিয়েছে যে, ইরানকে যদি আবারও আক্রমণের শিকার হতে হয়, যে পাল্টা আক্রমণ করবে ইরান, এটি কোনোভাবে কল্পনাও করতে পারবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আপনারা জানেন যে গত কদিন যাবৎ যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের যে কয়েকটি মূল চাওয়া রয়েছে সেটি হলো কি ইরানকে কোনোভাবে পঙ্গু করে দেওয়া। মানে ইরানের যে শক্তি সামর্থ্য রয়েছে সেটি হলো ইরানের হরমুজ প্রণালী, ইরানের আ হাতে যে নিউক্লিয়ার বোমা তৈরির যে সরঞ্জাম রয়েছে সেগুলিকে আ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া। যদিও এই বিষয়ে ইরান বলেছে যে, "ঠিক আছে, আমরা তুলে দিব না। তবে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে অ্যাটম বোমা তৈরি করবার যে প্রসেসটা, যেটির মূল নিয়ামক শক্তি হলো ইউরেনিয়াম। সেই ইউরেনিয়ামকে ডেভেলপমেন্টের যে প্রক্রিয়া, সেটিকে তারা প্রয়োজনে বন্ধ রাখবে আপাতত। প্রায় ৪০০ কিলো ইউরেনিয়াম রয়েছে তাদের কাছে, যেটি আসলে প্রায় ৬০% পর্যন্ত এখন পর্যন্ত তাদের হাতে রয়েছে। ৯০% হলেই কিন্তু পূর্ণাঙ্গ অ্যাটমিক বোমা তৈরি করা যায়। এই অবস্থাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই প্রজেক্টটাকেই বা প্রসেসটাকেই আপাতত তারা ইরান বলেছে, "আমরা কয়েক বছরের জন্য বন্ধ রাখতে পারি। বাট পুরো প্রজেক্টকে তোমাদের হাতে তুলে দেব, এটা কোনোভাবেই সম্ভব নয়।" কেন যুক্তরাষ্ট্র এগুলি চাচ্ছে, এগুলো আমি শেষের দিকে আপনাদেরকে বলছি। তবে আজকে যে ভয়াবহ হুমকি দিয়ে আরেকবার যদি কোনো কারণে ইরানের উপর হামলা করা হয়, ইরান এবার যে পাল্টা ব্যবস্থা নেবে, পাল্টা আক্রমণ করবে, এটির অবস্থা হবে ভয়াবহ। এর আগে কিন্তু ইরান এমন হুমকি দেয়নি বা এতটা সুনির্দিষ্টভাবে ভাষা প্রয়োগ করেনি। তারা বলেছে, "আমরা চুপচাপ আছি। আমরা একটা ভালো আ পরিবেশ বজায় রাখছি। তার মানে এই না যে আমরা নরম বা আমরা দুর্বল। তোমরা যদি আমাদেরকে দুর্বল মনে করো, তাহলে তোমরা ভুল করবে। আমাদের দেশের সর্বস্তরের জনগণ থেকে শুরু করে আমাদের IRGC চমৎকারভাবে প্রস্তুত রয়েছে তোমাদেরকে মোকাবেলা করবার জন্য।" আজকে এই হুমকির পর আমার কাছে মনে হয় না যে যুক্তরাষ্ট্র এখানে আর কোনো কিছু করবার কোনো সাহস পাবে। আপনারা দেখেন যুক্তরাষ্ট্র আসলে এখানে কোনো রকম বের হয়ে যাবার জন্য প্রসেস চালাচ্ছে। কয়েকটি নমুনা আমি আপনাদেরকে বলছি। সেটি হলো যে যেমন আজকে ট্রাম্পের উপরে হামলা হয়েছে। ট্রাম্পের উপর হামলা হওয়া মানেই হলো যে ট্রাম্পের যে নিজের দেশ যুক্তরাষ্ট্রে মানুষের কাছ থেকে তার একটু দয়া মায়া অর্জন করা। কারণ সে কিন্তু এদিকে পুরা ব্যর্থ হয়ে গেছে এবং সে ইরান যুদ্ধ থেকে যদি খালি হাতে ফিরে যায়, তাহলে কিন্তু তার ক্যারিয়ার সারা জীবনের ক্যারিয়ার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এবং এটা শুধুমাত্র ট্রাম্পের উপরে নয়, তার যে দল রিপাবলিকান পার্টি তাদের উপরেও জনসাধারণের আস্থা একদম নিচে নেমে আসবে। এই একটি বড় ধরনের ঝুঁকিতে রয়েছে এবং আপনারা জানেন যে এর আগে কোনো প্রেসিডেন্ট আসলে ইরানের উপরে এই ধরনের হামলার সাহস দেখায়নি। কিন্তু নেতানিয়াহুর ফাঁদে পড়ে এই সাহস দেখিয়েছে ট্রাম্প, যে কারণে ট্রাম্প ফেঁসে গেছে। এখন কোনো রকম এখান থেকে বের হতে পারলেই কিন্তু তার হয়। এই যে তার উপরে হামলার এটি আমার কাছে মনে হচ্ছে পূর্ণাঙ্গভাবে এটি একটি নাটক মঞ্চায়িত করা হয়েছে। তবে নাটকটির অভিনেতা যারা ছিলেন জেডি ভ্যান্স এবং ট্রাম্প, তাদের ওখান থেকে স্টেজ থেকে সরে যাওয়া, পালিয়ে যাওয়ার বা জেডি ভ্যান্সের লক্ষ্য রাখা সে প্রস্তুত ছিল, দেখেন আপনার তার চেহারা, সে প্রস্তুত ছিল যে একটা দৌড় দিবে, এমন একটি ঘটনা হবে, দৌড় দিয়ে কারণ জেডি ভ্যান্স আর ট্রাম্প তো মাস্ট এটা জানতো। কারণ এই টপ ২ জনকে সাথে কথাবার্তা বলেই কিন্তু এই ধরনের নাটকগুলি মঞ্চস্থ করা হয়। সুতরাং আমার কাছে মানে এবং আরেকটি বিষয় রয়েছে, এটি আমি এর আগেও বলেছি। মের ১ তারিখ এর পরে কিন্তু বিদেশে হামলা চালানোর জন্য আপনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের অর্থ খরচ করতে হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবশ্যই কংগ্রেসের অনুমোদন লাগবে। সেটি আর তিনি পাবেন কিনা এ নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। তো যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেহেতু ইরানের এই যুদ্ধকে পছন্দ করছে না, প্রায় ৯০% এর উপরে জনগণ বলছে যে আমরা এই যুদ্ধ চাই না। সুতরাং জনগণের ইচ্ছার বাহিরে গিয়ে কংগ্রেস এ ধরনের কোনো বিল পাস করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। দ্বিতীয়ত আজকে একটু আগে যে ঘটনাটি ঘটেছে যে যুক্তরাজ্যের যেখানে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে তাদের যুদ্ধ করবার জন্য অন্যান্য যে সরঞ্জামাদি রাখবার জন্য যুক্তরাজ্যের যে ঘাঁটিটি ব্যবহার করেছে, সেই ঘাঁটিতে একটু আগে আগুন লেগেছে। হ্যাঁ, আগুন লাগার মানে বুঝেন? মানে হলো এই অঞ্চলেও কোনো না কোনোভাবে যুক্তরাজ্য চাচ্ছে না তারা থাকুক এখানে, অথবা তারা নিজেরাই আগুন লাগিয়েছে যে এখন মনে হয় আমরা যুক্তরাজ্য আর আমাদের জন্য সেফ না। আমাদের এই দামি, দামি আমাদের
যুদ্ধাস্ত্র এবং আমাদের বিমান, আমাদের অন্যান্য বিষয়গুলি আমরা ফিরিয়ে নেই। মানে এই অঞ্চল থেকে চলে যাওয়ার জন্য একটা তড়িঘড়ি আয়োজন চলছে। এই আয়োজনটা বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে করা হচ্ছে। সুতরাং এখানে আরেকটি জিনিস প্রমাণিত হয়ে গেল। আর বাকি রইল যুদ্ধ বিরতি কতটুকু থাকবে না থাকবে এগুলি আসলে আলোচনার বিষয়। সে আলোচনাতেও ইরান বলে দিয়েছে আমরা আলোচনাতে কোনোভাবেই ইসলামাবাদে এইসব বিষয়ের উপর আমরা আলোচনা করতে যাব না। স্ট্রেটলি বলে দিয়েছে। আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন এবং পাকিস্তানের প্রতি সম্মান রেখে সর্বোচ্চ সম্মান রেখে তারা বলে দিয়েছে যে আমরা এখানে আলোচনা করব না। আর যুক্তরাষ্ট্র বলেছে যে যে আমরা ইসলামাবাদে যাচ্ছি না, তারা ক্যান্সেল করেছে। আপনারা জানেন যে ইসলামাবাদে আসাটা তারা ক্যান্সেল করেছে। তবে তারা বলেছে ইরান যদি চায় তাহলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারে, ফোন করতে পারে। মানে হলো জনাব আরাকচি বলে দিয়েছে স্ট্রেট কাট যে আমরা ওইসব বিষয় নিয়ে কোনোভাবেই কথা বলবো না। সুতরাং যুক্তরাষ্ট্র এখানে এই 18 ঘন্টা জার্নি করে এসে ইসলামাবাদে আলাপ করতে আসবে এটিকে কোনো রকম মানে যৌক্তিক মনে করছেন না ডোনাল্ড ট্রাম্প। সেজন্য তিনি তার যারা আসার কথা ছিল তার নেতারা জেডি ভ্যান্স থেকে শুরু করে সবাইকে তিনি না করে দিয়েছেন যাতে এখানে না আসে। সুতরাং বন্ধুরা, আমরা যতটুকু বুঝতে পারছি যে এই যুদ্ধে ইরানের একটি বড় ধরনের বিজয় প্রায় সন্নিকটে চলে এসছে। আর ইরানের সাথে যদি এর পরেও লাগতে যায় বা আবারও যদি আক্রমণ করতে যায় তাহলে যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে আর অস্তিত্ব থাকবে কিনা সে নিয়ে বড় ধরনের একটি প্রশ্ন রয়ে গেছে। সুতরাং আপনারা যারা দেখছেন এখন পর্যন্ত ইরানের কাছেই বল রয়েছে, তারা যেভাবে খেলতে চাবে সেভাবেই খেলা হবে। ধন্যবাদ। সালাম।